বহুল প্রতীক্ষিত মিনি অকশন 2026 আইপিএল এর জন্য কিন্তু শেষ হয়ে গেছে এবং মিনি অকশনে যেভাবে পয়সার বৃষ্টি হয়েছে সেটা কিন্তু না বললেই নয়। দুটো তিনটে ফ্র্যাঞ্চাইজি অনেকগুলো করে পার্স হোল্ড করছিল, অনেক পার্স মানি হোল্ড করছিল, তারা চুটিয়ে খরচা করেছে এবং কয়েকজন তো স্টিল বাই পেয়েছে। ইভেন আফটার যে খুব স্মল অ্যামাউন্ট তাদের কাছে পার্সে ছিল, তারপরেও কিন্তু তারা কিছু কিছু স্টিল ডিল কিন্তু পেয়েছে এই অকশনে। তো আজকের এই ভিডিওতে আমরা অকশন হাইলাইটস গুলো নিয়ে আলোচনা করব, বেস্ট বাইজ ওয়ার্স্ট বাই এগুলো নিয়ে ডিসকাস করব এবং ভিডিওটা একটু লম্বা হতে পারে, কিন্তু তবুও প্রত্যেকটা টিম নিয়ে আলোচনা করব এবং এর পরে কেকেআর এর টিমটার কি ফাইনাল প্লেইং ইলেভেন হতে পারে, কেকেআর টিমকে কে লিডারশিপ দিলে বেটার, কেকেআর টিমের ব্যাটিং অর্ডার কি হতে পারে সেটা নিয়ে ডিসকাশন করব। তো আজকের ভিডিওতে ফার্স্ট আমরা ডিসকাস করব মিনি অকশনের বেস্ট হাইলাইটস এবং মিনি অকশনের পরে টিমগুলো কোন টিম বেশি স্ট্রেংথেন হয়েছে, কোন টিম উইক হয়েছে, সেটার উপর কিন্তু আজকের ডিসকাশন চলবে। সো ফার্স্ট এবং আমার স্টার্টিং করব আমি কেকেআর কে দিয়েই, কারণ কেকেআরই সবচেয়ে বেশি মানে পার্স হোল্ড করছিল এই অকশনে আসার আগে। সো কেকেআর এই প্রথমবার একটা অকশন যেখানে কেকেআর ফ্যান হয়ে আমরা অকশন দেখতে বসে ক্ল্যাপিংও করেছি। মানে সত্যি বলতে কি প্রত্যেকবার অকশন হয় কেকেআর এর অকশন দেখে আমাদের খুব খারাপ লাগে, কারণ কেকেআর কিছু কিছু আমরা যে প্লেয়ার গুলোকে চাই সেই প্লেয়ার গুলোর ওপর বিডিং করে না, নিজেদের মর্জিমতো একটা বিডিং করে। সবচেয়ে ওর্স্ট মানে কি বলবো অকশন ছিল হচ্ছে মেগা অকশন 2025 এর জন্য। সেই অকশনটা মানে দেখা যাচ্ছিল না, কেকেআর মানে হাতে আসা প্লেয়ার গুলোকে ছেড়ে দিচ্ছিল। তো সেই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে আন্দ্রে রাসেলের রিটায়ারমেন্টের পর কিন্তু কেকেআর অভিষেক নায়ারকে অ্যাজ আ হেড কোচ রেখে কিন্তু ভালোই টিম করেছে বলতে হবে। কেকেআর প্রথমে 25.20 কোটি টাকা একটা ইন্ডিভিজুয়াল ফরেন প্লেয়ার বা বাইরের প্লেয়ারের জন্য সবচেয়ে বেশি অ্যামাউন্ট খরচা করে তারা ক্যামেরন গ্রিনকে নিজের টিমে নিয়েছে। এবং এইখানেই কিন্তু একটা প্রশ্ন, ক্যামেরন গ্রিন, অভিষেক নায়ারকে কোশ্চেনও করা হয়েছিল এটা নিয়ে। ক্যামেরন গ্রিন কিন্তু আন্দ্রে রাসেলের কখনোই রিপ্লেসমেন্ট হতে পারে না। ক্যামেরন গ্রিন টপ অর্ডার ব্যাটসম্যান, আন্দ্রে রাসেল লোয়ার অর্ডার ব্যাটসম্যান ছিল। সো আন্দ্রে রাসেলের পারফেক্ট বিকল্প তো আমরা বলতে পারি না, বাট ক্যামেরন গ্রিন নিজে একটা আলাদা স্ট্রেচারের প্লেয়ার, বোলিং করতে পারে, ব্যাটিং করতে পারে এবং টপ অর্ডারে কিন্তু তার ইম্প্যাক্ট বেশ ভালো। সো ক্যামেরন গ্রিনকে কিন্তু কেকেআর নিয়েছে এবং তারা ডেডিকেটেড ছিল নেবে এবং নিয়েই নিয়েছে। তারপরে মহিষা পাথিরানাকে চেন্নাই রিলিজ করে দিয়েছিল, যদিও সে 13 কোটি টাকায় চেন্নাইয়ে ছিল, তাকে কেকেআর 18 কোটি টাকায় কিনেছে। আমার এই একটা বাইয়ের ওপরেই একটা স্টার ছিল। কেকেআর এর অকশন অ্যাকচুয়ালি খুব ভালো হয়েছে, কেকেআর অকশনটা খুব ভালোই করেছে। জাস্ট একটা এই মহিষা পাথিরানার এটা নিয়েই আমার একটু ছিল, কারণ পাথিরানাকে না বলা যায় না, হয়তো তার সিজন এক্সট্রাঅর্ডিনারি চলে গেল, মানে এমন সিজন গেল যেটা দেখে আমরা সবাই হাততালি দিচ্ছি সিজনের পরে। আবার এরকমও হতে পারে সিজনটা পুরো ওয়ার্স্ট সিজন চলে গেল, যেখানে ওয়াইড মহিষা পাথিরানা লাইন লেন্থ নিয়ে খুব গড়বড় আছে, ইকোনমি রেট অনেক হাই থাকে। সো দু রকম মানে এটা মানে এক ঢিলের দুই পাখি বলে না, সেইরকম হতে পারে। মানে একটা কয়েনের দুটো সাইড হতে পারে, একটা সাইড দিয়ে মানে ম্যান অফ দ্য টুর্নামেন্টও হয়ে যেতে পারে মহিষা পাথিরানা, আবার একটা সাইড দিয়ে একদম মানে শেষও হয়ে যেতে পারে। তো 18 কোটি টাকা দিয়ে পাথিরানাকে নিয়েছে, বাট একটা ভালো কাজ করেছে কি, মহিষা পাথিরানার একটা ভালো বিকল্প নিয়েছে মুস্তাফিজুর রহমান। এবং মুস্তাফিজুর রহমান কিন্তু গত বছর যে এক্সপেরিমেন্ট গুলো করছিল, যে আনরিক নোকিয়া, স্পেন্সার জনসন, তার থেকে কিন্তু মুস্তাফিজুর রহমান যথেষ্ট প্রুভেন একটা ম্যাচ উইনার প্লেয়ার এবং 9.2 করোড় দিয়ে তারা মুস্তাফিজুর রহমানকে নিয়েছে। এই এই ডিলটাতে আমি খুব খুশি, কারণ মুস্তাফিজুর রহমান কিন্তু ভালো বোলার, এটা কিন্তু মানে অস্বীকার করার কোনো জায়গাই নেই। এছাড়া তারা তেজস্বী সিং বলে একটা আনক্যাপড উইকেট কিপার ব্যাটসম্যানকে নিয়েছে 3 কোটি টাকায়। এছাড়াও কেকেআর এর যে সবচেয়ে প্লাস পয়েন্ট যেগুলোকে তারা বেস ভ্যালুতে নিয়েছে, রাচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, টিম সাইফার্ট, আকাশদীপ এবং রাহুল ত্রিপাঠীকেও। লাস্টে রাহুল ত্রিপাঠী কিন্তু কেকেআর এরই প্লেয়ার ছিল, হ্যাঁ, আগে মানে 2022-এর আগে কেকেআর এরই প্লেয়ার ছিল। সো রাহুল ত্রিপাঠীকেও তারা কিন্তু ঘর বাপসি করিয়েছে একদম বেস্ট প্রাইসে। সো কেকেআর এর যদি আমি ওভারঅল অকশন দেখি, একদম 10-এ 9 চোখ বন্ধ করে দেওয়া যেতে পারে। 10-এ 9 কেকেআর কে, 10-এ 9 এর নিচে আমি অকশনে কেকেআর কে দেবই না। দুর্দান্ত অকশন ছিল এবং আমি বলবো অভিষেক নায়ারের ইনপুট যে একদম বোঝা যাচ্ছিল। ফিন অ্যালানের চয়েসটা তো মানে দুর্দান্ত ছিল। ফিন অ্যালানের আমি মানে অকশন দেখতে দেখতে ভাবছিলাম যে ফিন অ্যালানের ওপর বিড কেকেআর করা উচিত। একদম অ্যাগ্রেসিভ প্লেয়ার, আর ঠিক ফিন অ্যালানের ওপর বিটটা করেছে, টিম সাইফার্টের ওপরও বিটটা করেছে। দুটো প্লেয়ারকেই নিজেদের হাতে নিয়েছে, দুজনেই কিন্তু গান প্লেয়ার। আমি বলতে পারি যেমন ফিল সল্ট এসেছিল, এসে পারফর্ম করে তার দর এত বেড়ে গেছে, এই দুজনও কিন্তু সেইভাবে চান্স পায়নি। একবার চান্স পেলে ইডেনের মাঠে এদেরও কিন্তু দর অনেক বেড়ে যাবে।
এরপরে আমি যে টিমটা নিয়ে আলোচনা করব সেটা হলো দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস কিছু কিছু ডব্লিউডব্লিউ চয়েসেস করেছে। আকিব দার বলে যে প্লেয়ারটা ছিল তাকে তারা সাইন করিয়েছে, কাশ্মীরের প্লেয়ার। আকিব দারকে তারা সাইন করিয়েছে। পাথুম নিশাঙ্কা শ্রীলঙ্কান ওপেনার, তাকেও সাইন করেছে। আমার মনে হয় না পাথুম নিশাঙ্কা বা আকিব দার হয়তো মেন প্লেইং ইলেভেনে খেলবে, বাট পাথুম নিশাঙ্কাকে প্লেইং ইলেভেনের জন্য তো নেয়নি। কাইল জেমিসন, লুঙ্গি এঙ্গিডি দুটো প্লেয়ারকেই নিয়েছে এবং আমার মনে হয় কাইল জেমিসন আর মিচেল স্টার্ক দুজনকে দিয়ে যদি স্টার্ট করানো যায় কোনোভাবে তাহলে কিন্তু খুব ভালো ইম্প্যাক্ট ক্রিয়েট হতে পারে। এছাড়া বেন ডাকেট, ডেভিড মিলার, এদের দুজনকেও 2 কোটি টাকায় সাইন করিয়েছে এবং পৃথ্বী শকে একদম লাস্টে গিয়ে 75 লাখ টাকায় সাইন করিয়েছে। তো দিল্লির জন্য দিল্লির যে বেস্ট যেটা ছিল বেন ডাকেট আর ডেভিড মিলার, এই দুজনই কিন্তু সলিড প্লেয়ার। ডেভিড মিলার, বিশেষ করে ডেভিড মিলার প্রুভেন ম্যাচ উইনার। ডেভিড মিলারের ওপর অন্য টিম কেন গেল না আমি সেটাই ভাবছি, কারণ চেন্নাইয়ের অন্তত যাওয়া উচিত ছিল ডেভিড মিলারের ওপর। চেন্নাই গেল না ডেভিড মিলারের ওপর, এটা দেখেই আমি অবাক হলাম। দিল্লি কিন্তু একটা স্টিল ডিল পেয়েছে, ডেভিড মিলার আর বেন ডাকেট দুটোই পুরো স্টিল ডিল। এছাড়াও লুঙ্গি এঙ্গিডি, কাইল জেমিসন দুজনকেই নিয়েছে। মিচেল স্টার্ক অলরেডি আছে, তো তাদের বোলিংটাও যথেষ্ট স্ট্রং। এছাড়া আকিব দার বলে যে আনক্যাপড কাশ্মীর প্লেয়ার, তাকেও নিয়েছে। তো দিল্লি ওভারঅল ঠিকঠাক, যদি 10-এ আমি 7 দেব, কারণ ফেঁসেও গেছে দিল্লি একটা জায়গায়। আকিব দারের মানে যখন বিডিং হচ্ছিল ওই জায়গাটা দিল্লি হয়তো চাইছিল প্রাইসটা বাড়িয়ে সরে যাবে, কিন্তু সেই জায়গা তাদের হাতেই চলে এসছে। তো এই জায়গাটা একটু দিল্লির 10-এ 7ই ডিজার্ভ করে এই অপশনটাতে অন্তত। এরপর যে টিমটা নিয়ে ডিসকাস করব সেটা হলো লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ সুপার জায়ান্টস জস ইংলিশকে নিয়েছে 8.6 কোটি টাকায়। এইটা মানে একটা অদ্ভুত বিষয়। জস ইংলিশ প্রত্যেকটা ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না, এটা জস ইংলিশ বলেই দিয়ে মেজরিটি অফ দ্য ম্যাচ সে অ্যাভেলেবেল থাকবে না, পাঞ্জাব রিলিজ করে দেয় যার জন্য। বাট জস ইংলিশকে লখনৌ কেন নিতে গেল আমি এটাই বুঝলাম না। 8.6 করোড় খরচা করে লখনৌ নিয়েছে। ওপেনিং এ কিন্তু মিচেল মার্স, তার সাথে এডেন মাকরাম, নিচে নিকোলাস পুরান, তিনজনই আছে। তারপরে ডেভিড মিলার শুধু নেই, ডেভিড মিলারকে ছেড়ে দিয়েছিল লখনৌ। সেই জায়গায় যদি আমি জস ইংলিশকে ধরে চলি তাহলে কিন্তু কটা ম্যাচ জস ইংলিশ বার করবে সেটা নিয়ে কিন্তু একটা ডাউট থেকেই যাচ্ছে। এছাড়া কিছু নিউ কামার্সকে তারা নিয়েছে, মুকুল চৌধুরী, অক্ষত রঘুবংশী, যাদের 2.6 কোটি টাকা, 2.2 কোটি টাকা দিয়ে নিয়েছে। আনরিক নকিয়া আর ওয়ানিন্ডু হাসারাঙ্গা, এরা দুজনেই ইঞ্জুরি প্রোন প্লেয়ার এবং যদি লখনৌয়ের বোলিং লাইন আপটা দেখা যায় পুরো ইঞ্জুরি প্রোন বোলিং। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং আনরিক নকিয়ে এই দুজন কিন্তু যদি ফিট থাকে তাহলে কিন্তু ভ্যালু ফর মানি ভালো ফিডব্যাক দিয়ে দেবে লখনৌকে। বাট যদি ফিট না থাকে তাহলে কিন্তু আবার আগের বছরের মতোই বোলিংটা উইক হয়ে যাবে লখনৌয়ে। ওয়ানিন্দু হাসারাঙ্গার চয়েসটা যদিও খুব ভালো, কারণ তাদের কাছে একটা কোয়ালিটি স্পিনার দরকার। রবি বিষ্ণয়কে কিন্তু তারা ছেড়ে দিয়েছে। তো এরপরে যদি যে টিমটা নিয়ে ডিসকাশন করবো সেটা হলো সানরাইজার্স হায়দ্রাবাদ। সানরাইজার্স হায়দ্রাবাদ সবচেয়ে কাজের কাজ করেছে, মানে একটা এত ভালো কাজের কাজ করেছে তারা, যেটা না দেখলে বিশ্বাস করতে পারবে না। মিডিলে কামিন্নু মেন্ডিস বা এরম কিছু প্লেয়ার্সদের তারা ফরেন প্লেয়ার, বিদেশি প্লেয়ার তাদের খেলাচ্ছিল, যেটা ঠিক স্যুট করছিল না। আর একটা বিধ্বংসী ব্যাটিং লাইন আপ, তো মাঝখানে একটা ফরেন প্লেয়ারের জায়গা কিন্তু তাদের উইক ছিল। সেই জায়গাটা তারা কাকে দিয়ে ফিল করেছে? লিয়াম লিভিংস্টনকে দিয়ে। লিয়াম লিভিংস্টন প্রথম রাউন্ডে আনসোল্ড ছিল। আমি এটাই ভাবছিলাম লিয়াম লিভিংস্টনকে কেউ কেন নিচ্ছে না, যেখানে এত কম প্লেয়ার, ভালো কোয়ালিটি প্লেয়ার অ্যাভেলেবেল, সেখানে লিয়াম লিভিংস্টনকে কেউ নিচ্ছে না। যখন লিয়াম লিভিংস্টন পরে এলো তখন সানরাইজার্স 13 কোটি টাকায় তাকে কিনে নিল। এছাড়াও তারা জেক এডওয়ার্ডসকে 3 কোটি টাকায় কিনেছে। বাট লিয়াম লিভিংস্টন যদি এদের মিডিল অর্ডারে ঢোকে, অভিষেক শর্মা, তার সাথে আহ, আপনি ভেবে চলুন অভিষেক শর্মা, ট্রাভিস হেড, নীতিশ কুমার রেড্ডি, ঈশান কিষান, হেনরিক ক্লাসেন, লিয়াম লিভিংস্টন, কি ব্যাটিং লাইন আপ দাঁড়াচ্ছে। এছাড়াও অনিকেত ভার্মা বলে যে প্লেয়ারটা আছে সেও আছে। সো সানরাইজার্স হায়দ্রাবাদের টেরিফিক ব্যাটিং লাইন আপ, মানে এই ব্যাটিং লাইন আপ না দেখলে বিশ্বাস করে, টেরিফিক ব্যাটিং লাইন আপ এবং বিধ্বংসী ব্যাটিং লাইন আপ। সানরাইজার্স হায়দ্রাবাদের বেশি কিছু করার ছিল না, যেটুকু ছিল তারা একদম 100% দিয়েছে। তো সানরাইজার্সকেও আমি 10-এ 8 তো দেবই, 100% দেবো। তাদের যেটুকু দরকার ছিল তারা করেছে। যদিও আমি এক্সপেক্ট করছিলাম একটা ভালো বোলারের দিকে তারা যাবে, বাট সেটা যায়নি। যেহেতু প্যাট কামিন্স অলরেডি তাদের একটা ফরেন বোলার, সেই জন্য মনে হয় তারা বিদেশি কোনো বোলারের দিকে যায়নি। এছাড়া যদি এর পরের টিমটা নিয়ে আমি ডিসকাশন করি, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তারা ভেঙ্কটেশ আইয়ারকে ফাইনালি নিতে সক্ষম হয়েছে। গতবারের অকশন থেকে এই লড়াইটা চলে আসছিল, এবারের অকশনে সেটা ফাইনালি শেষ হয়েছে। ভেঙ্কটেশ আইয়ারকে তারা 7 কোটি টাকায় সাইন করিয়েছে আরসিবিতে এবং 5.2 করোড় দিয়েছে মঙ্গেশ যাদব বলে একটা প্লেয়ারকে। তাছাড়াও জ্যাকব ডফি, জর্ডান কক্স, এরকম ধরনের কিছু প্লেয়ারকে তারা নিয়েছে। বাট
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তেমন কিছু করারও ছিল না অকশনে। তারা কিন্তু অ্যাগ্রেসিভলি ভেঙ্কটেশ আইয়ারের দিকে যাচ্ছিল। আমার মনে হয় ভেঙ্কিকে তারা ৩ নম্বর রোলটা দেবে। নাম্বার 3 তে খেলার রোলটা কিন্তু ভেঙ্কি পাবে। দেবদত্ত পাডিক্কাল বা রজত পাটিদার দুজনেরই মধ্যে যদি ফিটনেস ইস্যু থাকে তাহলে কিন্তু ভেঙ্কটেশ আইয়ার প্লেইং 11-এ খেলতে পারে নাম্বার 3-এ। যদিও ভেঙ্কটেশ আইয়ারের একটা ইন্টারভিউতেও আপনারা দেখবেন সে কিন্তু রজত পাটিদারের যথেষ্ট তারিফ করেছিল। আমার মনে হয় ভেঙ্কটেশ আইয়ার আর রজত পাটিদার যেহেতু খুব ভালো বন্ধু বা খুব ভালো বন্ডিং শেয়ার করে, সেই জায়গা থেকেই এই প্লেয়ারটাকে নেওয়া হয়েছে এবং ভালো চয়েস। দেখুন, ভেঙ্কটেশ আইয়ার অ্যাকচুয়ালি টপ অর্ডারের খুব ভালোই প্লেয়ার। আগের বছর ভালো যায়নি, একটা বছর সবারই খারাপ যেতে পারে। বাট ভেঙ্কটেশ আইয়ার কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো প্লেয়ার। তো সে যদি চিন্নাস্বামীর মতো পিচ পায় তাহলে কিন্তু সে নিজের ইউটিলাইজ করতে পারে। আমি ভেঙ্কটেশ আইয়ারকে পার্সোনালি বোলিং করতে দেখতে চাই। যে সে যদি প্রপার অলরাউন্ডার হয় তাহলে তার বোলিংটা কিন্তু ভালো থাকা দরকার। সেটা আমি দেখতে চাই। তো এবারে যদি যে টিমটা নিয়ে আলোচনা করব সেটা হলো রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস ফাইনালি সক্ষম হয়েছে একটা ইন্ডিয়ান স্পিনারকে নিতে যার নাম রবি বিষ্ণই। 7.2 করোড়ে রাজস্থান নিয়েছে এবং রাজস্থান কিন্তু মানে ডেডিকেটেড ছিল রবি বিষ্ণইকে তারা নেবেই। আমি রাহুল চাহারের কথা বলছি। আমি রাজস্থান রাহুল চাহারকে সস্তায় পেয়ে যেত। রাহুল চাহারকে তারা নেয়নি। হয়তো তারা টার্গেট করে রেখেছিল রবি বিষ্ণইকে নেবে বলে। 7.2 করোড় খরচা করে রবি বিষ্ণইকে নিয়েছে এবং জোফরা আর্চারের বিকল্প হিসাবে তারা অ্যাডাম মিলকে নিয়েছে 2.4 কোটি টাকায়। রাজস্থানের জন্য বেশি কিছু করার ছিল না। রাজস্থানকেও আমি 10-এ 7 দিতেই পারি এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকেও আমি 10-এ 7 দিতেই পারি। এই দুটো টিমকে 10-এ 7 যদি দিই, গুজরাটকে আমি 10-এ 9 দেবো। তার কারণ গুজরাট যে সমস্ত প্লেয়ারদের নিয়েছে তারা আমি যেটা নিয়ে ডিসকাস করছিলাম যে সারফেন রাদারফোর্ডকে কিন্তু তারা ছেড়ে দিয়েছিল। তো সারফেন রাদারফোর্ডকে ছাড়ার জন্য তাদের কাছে কিন্তু ওই হিটার লোয়ার অর্ডার প্লেয়ার সেরকম কেউ একটা ছিল না যে অলরাউন্ড ক্যাপাবিলিটি নিয়ে আসবে। তারা তাকে রিপ্লেস করেছে জেসন হোল্ডারকে দিয়ে 7 কোটি টাকা। জেসন হোল্ডার কিন্তু একটা গান প্লেয়ার। এটা কিন্তু মাথায় রাখছে। সে হয়তো পোলার্ডের মতো বা ব্র্যাভোর মতো অত ভালো হিটিং করতে পারে না। বাট সে ইউটিলাইজেশন প্লেয়ার, মানে কি বলবো, সে ভালো নিজের ইউটিলাইজেশনটা রাখতে পারে। বোলিংয়েও ওভার দিয়ে দেবে, ব্যাটিংও কোয়ালিটি ব্যাটিং করে দেবে। সো তারা সারফেন রাদারফোর্ডকে একদম ডেডিকেটেড জেসন হোল্ডারকে দিয়ে রিপ্লেস করেছে এবং সবচেয়ে বড় কথা এই জেসন হোল্ডারকে দিয়ে রিপ্লেস করার কারণটা হচ্ছে আগের বছর দেখা গেছিল সারফেন রাদারফোর্ড না ওয়াইড ইয়র্কার বলগুলো খেলতে পারছিল না। সেই জায়গাটা মাথায় রেখেই আমার মনে হয় আশিস নেহরা কাজ করেছে। আশিস নেহরা কিন্তু অ্যাকচুয়ালি একটা মাস্টার মাইন্ড। আশিস নেহরার মতো মানে দিমাগ যদি ড্রেসিং রুম বা ক্যাম্পেনে থাকে তাহলে কিন্তু ভালো অপশন হতেই হবে। পাঞ্জাব কিংসের যদি কথা বলি, পাঞ্জাব কিংস বেশি নয়, তাদের পুরো টিম সেটেলড আছে। তবু তারা বেন ডুয়ার্সিসকে 4.4 কোটি টাকা এবং কুপার কনোলিলিকে 3 কোটি টাকায় কিনেছে। দেখা যাক জস ইংলিশের জায়গায় কে খেলে, কুপার কনোলিলি খেলে কিনা জস ইংলিশের জায়গায় সেটাই দেখা। মুম্বাই ইন্ডিয়ান্স তো মাত্র 2 কোটি টাকা নিয়ে গেছিল। পাঞ্জাব কিংসকে যদি আমি দিই, পাঞ্জাব কিংসকে এখানে অকশনে মার্ক করার মতো আমার কাছে নাম্বার নেই। তবে 10-এ 9 আমি দিতেই পারি। কারণ পাঞ্জাব কিংসের কিছু করারও ছিল না। তো মুম্বাই ইন্ডিয়ান্স সবচেয়ে ভালো যেটা গেছে সেটা হলো মানে কুইন্টন ডিকক। তারা 2 কোটি টাকা নিয়ে অকশনে নেমেছিল এবং 1 কোটি টাকায় তারা কুইন্টন ডিককে কিনে নিয়েছে। মানে মুম্বাই ইন্ডিয়ান্স হচ্ছে অকশনের বেস্ট। 2 কোটি টাকা নিয়ে বেস ভ্যালুতে ক্যামেরন গ্রিনের জন্য বিডিং করেছে। এটা মানে না দেখলে লোকে বিশ্বাস করতে পারবে না। এত হাসি পেয়েছে ওই জায়গাটা। তার 2 কোটি টাকাই বাজেট আছে, তারা ক্যামেরন গ্রিনের জন্য বিড করে দিয়েছে। আর এছাড়া যদি বলি চেন্নাই সুপার কিংস, চেন্নাই সুপার কিংস সত্যি বলতে কি এবছর তাদের একটা অন্য রকমের অ্যাপ্রোচ দেখা গেছে। চেন্নাই সুপার কিংস কার্তিক শর্মা, প্রশান্ত বীর এই ধরনের প্লেয়ারের ওপর কোটি কোটি টাকা খরচা করেছে। প্রশান্ত বীরকে তারা 14.20 কোটি টাকায় কিনেছে। আহ এবং সত্যি বলতে কি মানে অকশনে এইরকম প্রথমবার আমি দেখলাম এক্সপিরিয়েন্স প্লেয়ারদের বদলে আনক্যাপ প্লেয়ারদের ওপর চেন্নাই সুপার কিংস এতটা ফোকাস করেছে। এবং সত্যি বলতে কি চেন্নাইয়ের অকশন স্ট্র্যাটেজিটা মানে চেন্নাইকে যদি মার্ক করতে আমি 10-এ 7 করবো, তারা একদমই আনক্যাপ প্লেয়ারদের ওপর চলে গেছে। মানে খুব একটা তারা এক্সপিরিয়েন্স প্লেয়ারদের ওপর যায়নি। তারা যখন যেত একদম এক্সপিরিয়েন্স প্লেয়ারদের ওপর যেত। আর এখন যখন তারা আনক্যাপ প্লেয়ারের ওপর যাচ্ছে একদম আনক্যাপ প্লেয়ারের ওপর যাচ্ছে। তো এটারও সেই দুটো সাইড হতে পারে কয়েনের। আইদার টিমটা টেরিফিক পারফরমেন্স করবে, আইদার টিমটা একদম ডাউনে থাকবে। দুরকমই হতে পারে, ভালো মিক্সড নয় টিমটা। তারা প্রশান্ত বীরের ওপর 14.20 কোটি টাকা খরচা করেছে কারণ প্রশান্ত বীর লেফট আর্ম বোলার প্লাস লোয়ার অর্ডার ব্যাটার, যেটা রবীন্দ্র জাদেজা প্লে করতো। সেই জায়গাটা যেহেতু প্লে করে সেই জন্য তার উপর এত টাকা খরচা করেছে। এছাড়াও যদি আমি চেন্নাইয়ের কথা বলি, চেন্নাই সুপার কিংস রাহুল চাহারকে 5.2 কোটি টাকায় কিনেছে। প্রথম এতে যদিও আনসোল্ড ছিল, তারপরেও তারা কিন্তু রাহুল চাহারকে কিনেছে 5.2 কোটি টাকায়। তাছাড়া তারা
কিছু কিছু ফরেন প্লেয়ার খুব ভালো কিনেছে, সেটা হলো ম্যাট হেনরি, আকিল হোসেন, ম্যাথিউ শট। এই তিনজন কিন্তু খুব ভালো প্লেয়ার তারা কিনেছে। আকিল হোসেন কিন্তু খুব ভালো প্লেয়ার, কিন্তু আকিল হোসেন আমার মনে হয় নূর আহমেদের ব্যাকআপ হিসাবে খেলবে। আর ম্যাট হেনরি ন্যাথান এলিসের ব্যাকআপ হিসাবে নিয়েছে তারা। ম্যাথিউ শট মনে হয় না জায়গা বানাতে পারবে বলে প্লেইং ইলেভেনে। বাট রাহুল চাহার, ইয়েস, রাহুল চাহার কিন্তু তার কেরিয়ার ডিফাইনিং সিজন হতে পারে এটা। তার কারণ চিদম্বরম স্টেডিয়ামের পিচ অলরেডি স্পিন ফ্রেন্ডলি পিচ হয়। অলরেডি নূর আহমেদের মতো প্লেয়ার আছে, তার সাথে প্রশান্ত বীর এবং রাহুল চাহার, তিনজনের যদি কম্বিনেশন তৈরি করা হয়, রাহুল চাহার যার স্ট্রেক্স বা স্টকস বলি আমরা, সেটা এতটা ডাউন আছে, সেই কিন্তু একটা সিজনে পুরো চেঞ্জ হয়ে যেতে পারে। চেন্নাইকেও আমি 10-এর 7ই মার্ক করবো, বেশি করবো না, কারণ এই টিমটা কেমন পারফর্ম করছে সেটা আইপিএল শুরু হলেই বোঝা যাবে। পুরোপুরি মানে ধোনি ছাড়া, যদি বা ঋতুরাজ গায়কোয়াড়কে ছাড়া, খুব এক সঞ্জু স্যামসন আছে, বাট খুব একটা এক্সপিরিয়েন্স কিন্তু চেন্নাই টিমে নেই। সেই জায়গাটা দেখতে হবে তারা বড় স্টেজে গিয়ে কেমন পারফরমেন্সটা করে। তো এই ছিল আমার ভিডিও মিনি অকশনের হাইলাইটস নিয়ে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানান। আর আমি কোনো ফ্র্যাঞ্চাইজি মিস করছি কিনা আমি জানি না, তবুও আমাকে কমেন্টে জানিয়ে দিন আপনাদের কি মনে হয়েছে, বেস্ট পিক কোনটা ছিল, কোন ফ্র্যাঞ্চাইজি, সেটাও কমেন্ট করে জানাবেন। কেকেআর এর ভিডিও আসছে, পুরো পুঙ্খানুপুঙ্খ কেকেআর এর কি টিম হতে পারে সেটার ভিডিও কিন্তু টোটালি তৈরি করব, এবং সেটা আসছে নেক্সট উইকে, এটা আমি বলেই রাখছি। এবং এটাও বলে দিই যে এই মিনি অকশনের পর প্লেইং ইলেভেন্স কি হতে পারে প্রত্যেকটা টিমের, প্রত্যেকটা টিম না হলে অন্তত পক্ষে কেকেআর এর বিষয়টা নিয়ে আমি কিন্তু একটা বড় ভিডিও বা একটা দুটো ভিডিও কিন্তু প্ল্যান করছি। সো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যান, এই ভিডিওটাও শেয়ার করুন আপনাদের সাথে, কমেন্ট ডেফিনেটলি করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যান। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।